তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আভয়না রাজ্জাকি। আমাদের আজকের বিষয় জুলাইয়ের স্বপ্ন পূরণে আর কত অপেক্ষা। আলোচক হিসাবে আমাদের স্টুডিওতে দুজন থাকবার কথা। একজন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উনি এখন আমার কাছে এসে পৌঁছেননি। আরেকজন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাকে। আমরা চলে যাচ্ছি আলোচনার পর্বে। ব্যারিস্টার ফুয়াদ, আমাদের আরেকজন গেস্ট তো আসবে। যেটা আমি বলতে, যেমন 5ই আগস্ট 2024 ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা। এই ঘটনাকে কেউ কেউ বলে গণঅভ্যুত্থান, কেউ বলে বিপ্লব, আবার কেউ এটাকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন বলতে চায় মাত্র। কিন্তু এই ঘটনা ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। সেই আলোকে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার মতে এই ঘটনার মূল চালিকা শক্তি কারা ছিলেন? ছাত্র সমাজ, সাধারণ জনগণ, রাজনৈতিক দল, নাকি সবার সম্মিলিত ভূমিকা ছিল? ধন্যবাদ। যে কোনো বড় পরিবর্তনকে ডিফাইন করাটা ইমিডিয়েট পাস ফিউচারে হয় না আসলে। এটার জন্য একটা দীর্ঘ সময় পার করে যাওয়ার পরে রেট্রোস্পেক্টিভলি পিছনে ফিরে তাকাতে হয় যে আসলে সেটা কি ছিল, আকাঙ্ক্ষা কি ছিল আর কি হয়েছে। আপনি যেখান থেকে শুরু করেছেন যে এটা আসলে আদতে কি, এটা কি বিপ্লব ছিল, এটা কি গণ অভ্যুত্থান ছিল, না সিম্পলি সরকার বদলেছে। সিম্পলি সরকার বদলটা রিলেটিভলি পিসফুল হয়। মানে ধরেন 90 এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনকে আমি মোটা দাগে গণ অভ্যুত্থান বলি না, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি আর কি। আমার ইতিহাসের যে সামান্য পড়াশোনা, মানে যেই লেভেলে এইটার ইনভলভমেন্ট দরকার ছিল বাংলাদেশের রাজনীতিতে, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছাত্র সমাজের বাইরে মোটা দাগে, রাজনৈতিক দলগুলোর টুকিটাকি আন্দোলনের বাইরে মোটা দাগে আসলে পুরো জাতিকে ইনভলভ করতে পারে নাই। তো সেই জায়গাতে আপনার যদি 69-এর গণ অভ্যুত্থান ধরেন, সেটা আরও ছোট আকারে ছিল। বড় বড় শহর, আমাদের দেশের তো শিক্ষা দীক্ষার বা বাস্তবতাও ডিফারেন্ট ছিল 69-এ। তো সেখানে বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া সেটার ঢেউ কোথাও লাগে নাই। কিন্তু প্রযুক্তির কারণে যেটা হয়েছে 24 ফান্ডামেন্টালি ডিফারেন্ট। যে কারণে আমি এটা বলি, আমাদের গত 800-1000 বছরের যে সম্মিলিত স্মৃতি, কালেকটিভ মেমোরিতে মোস্ট পাওয়ারফুল ইভেন্ট, কারণ প্রযুক্তির কারণে। আর প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনি যার যার জেনারেশনের কাছে চোখ থেকে দেখতে হয়। 71কে যিনি স্বচক্ষে দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তার কাছে 71 যত গুরুত্বপূর্ণ অথবা যতটা মানে ম্যাসিভ, অনেক বিশাল, আমরা যারা বই পড়ে জেনেছি অথবা বাবা মায়ের কাছ থেকে জেনেছি, তার কাছে এটার গুরুত্ব অথবা বাস্তবতাটা আরও একটু কম হবে। এটাই খুব স্বাভাবিক। ধরেন যাদের জন্ম এখনো হয় নাই, সে 20 বছর পরে 24 পড়বে, তার কাছে 24-এর আবেগ আমার আপনার মতো হবে না, যে আসলে আমরা যারা 24-কে দেখেছি সরাসরি। তো সেই জায়গাতে আমি মোটা দাগে এটাকে গণ অভ্যুত্থান মনে করি। বিপ্লব হতে পারত যদি কিছু কিছু কাজ আমরা করতাম। আমরা যদি রাজনৈতিক দলগুলো হুট করে দৌড়ায় সবাই ক্যান্টনমেন্টে সেদিন চলে না যেতেন, নিজেরা বসতেন, নিজেরা বসে সিদ্ধান্ত নিতেন যে আমরা একটা জাতীয় সরকার করব সবাই মিলে, গণ অভ্যুত্থানে সবাই মিলে করব। ডক্টর ইউনূসকে প্রয়োজনে সামনে রাখতেন, অ্যাডভাইজাররাও থাকতেন, টেকনোক্র্যাট থাকতেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেন, চুপ্পুকে সরাতেন, 72-এর সংবিধান সাসপেন্ড করে দিতেন। এবং মানে একটু আমি অ্যাড করি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ওইরকম একটা ঘটনার পর রাজনৈতিক বৃন্দের যেভাবে অথরিটি হওয়া উচিত ছিল সেটা হতে পারে না? সার্টেনলি হতে পারে নাই, এবং সেটা গত বহু বছর থেকেই হতে পারে নাই। এই জন্য দেখবেন যে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা লড়াই সংগ্রাম করেছেন, তাদের অনেক ত্যাগ আছে, তাদের অনেক সাফারিংস, ভোগান্তি আছে, তারা মজলুম ছিলেন, কিন্তু তাদের ডাকে তো দেশের মানুষ নামে নাই। তো আপনি যদি ভ্যাট বিরোধী আন্দোলন বলেন, আপনি নিরাপদ সড়ক আন্দোলন বলেন, আপনি কোটা বিরোধী আন্দোলন দফায় দফায় যদি বলেন, এবং সর্বশেষ গণ অভ্যুত্থান, প্রত্যেকটা লড়াইতে দেখেন রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ছাত্র সংগঠনের বাহিরে সাধারণ ছাত্র সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ ব্যানারে দেশের মানুষ নেমে এসছে।
এবং এটা একটা ডিফারেন্ট তর্ক। রাজনৈতিক দলগুলোকে এই আত্মসমালোচনাটা করতে হবে যে আমার কি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে কিনা, আমার লড়াইতে একই লড়াই একই জিনিসের দাবি অন্য ব্যানারে করলে মানুষ নামছে, কিন্তু এখানে নামছে না। ইতিমধ্যে আমাদের মাঝে শামসুজ্জামান দুদু সাহেব, আমার ভাই, এসে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত। আপনি কন্টিনিউ করেন। ফুয়াদ। তো সেই জায়গাতে আমাদের এইটা, আমি এখন পর্যন্ত এটা গণ অভ্যুত্থান মনে করি, এটা বিপ্লব হতে পারত যদি ওই শর্তগুলো পূরণ হইতো, এবং এই শর্তগুলো পূরণ হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, এটা একটা গ্রেড নিচে হয়েছে। এর মানে আকাঙ্ক্ষায় ঘাটতি আছে তা কিন্তু না। স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো কিন্তু প্রায় সমান। কোন গতিতে আপনি করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলেছেন অবদানের প্রশ্ন। দেখেন, অবদান বিতর্কটা কিন্তু আরেকটা প্রবলেম্যাটিক জায়গা, যে আসলে কার কতটুকু অবদান। এটা তো মানে দুধ না যে আপনি লিটার মেপে দেবেন। এইটা তো আপনার কেজি দরে আপনি পেঁয়াজ রসুন কিনছেন কারওয়ান বাজার থেকে, ব্যাপারটা তা না যে বিএনপিকে 30 গ্রাম দিলাম, জামাতকে 20 গ্রাম দিলাম, মানে এরপর অবদান ভাগ করে দিলাম। অবদানের বিতর্কটা খুবই সিলি এবং একটা মানে মিসগাইডেড কনভারসেশন। এটার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, এটাকে ছোট করা, হেয় করবার চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ অবদান রেখেছেন যে মানুষগুলো জীবন দিয়েছেন। যদি অবদানের আলাপ করতে হয়, তাদেরই আসলে সবচেয়ে বেশি অবদান। দ্বিতীয় ক্যাটাগরিতে যদি অবদানের আলোচনা করেন, যারা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে জীবনের জন্য, তাদের অবদান সবচেয়ে বেশি। বাকিরা আমরা সবাই মিলেছিলাম জুলাইয়ের কর্মী। কেউ হয়তো ঘোষণাটা দিয়েছে, কারো ডাক শুনে আমরা এসেছি, কালেকটিভলি অনেকে অনেক জায়গা থেকে ঘোষণা দিয়েছে। কিন্তু এই বিতর্কগুলোর মধ্যে ঢুকলে যেটা হবে, আলটিমেটলি দায়িত্ব, দায়, যে কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই লড়াই থেকে আমরা পিছনে চলে যাব। আমি আপনার কাছে আবার আসবো। দুদু ভাই আমাদের মাঝে আসছেন, তো আপনার কাছে যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। আবু সাইদ থেকে শতমুগ্ধ, তবুও শেষ হয়নি যুদ্ধ। 24-এর 5 আগস্টের সেই দুপুরে স্বৈরাচার পালিয়ে গেলেও শেষ হয়নি লড়াই। কারণ সে লড়াই শুধু একটি ফ্যাসিস্ট সরকারের পতন নয়, ছিল ক্ষমতার কাঠামো বদলের, রাষ্ট্রের আমূল সংস্কারের। সেই স্বপ্ন নিয়ে ছাত্র জনতার সঙ্গে রাজপথে নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জন্ম নেয় নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। স্লোগানের ভেতর বোনা হয় পরিবর্তনের স্বপ্ন। এরপর ক্যালেন্ডারের পাতায় যোগ হয় আরও 2টি বছর। অন্তর্বর্তী সরকারের পর এসেছে নির্বাচিত সরকার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল কোটি জনতা, তার কতটা বাস্তবে ধরা দিয়েছে। একটা মেয়ে যে নেতৃত্বের পর্যায়ে যেতে পারে, সেটা তারা ভাবে না। শহীদদের গণহত্যার যে বিচার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, গত 2 বছর ধরে আমরা তেমন কোনো অগ্রগতি দেখতে পাইনি। সাধারণ মানুষের সেই প্রশ্নের সঙ্গে সুর মিলিয়ে এই রাষ্ট্র বিশ্লেষকরাও বলছেন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরি হলেও বাস্তবায়নের পথ এখনো দীর্ঘ। রাষ্ট্র সংস্কার বা বিচারে নেই দৃশ্যমান অগ্রগতি। এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সেই দুর্নীতি, চাঁদাবাজি এগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে না, অথবা মাসল যে রাজনীতি, সেই রাজনীতি থাকবে না। তো এই জায়গাগুলোতে বড় ধরনের পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। এর অন্যতম কারণ হিসেবে জুলাই পরবর্তী বিভিন্ন দলগুলোর মধ্যে মতপার্থক্যকে দুষলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। আমাদের যারা মুক্তিযুদ্ধ মানে নাই, তাদের সাথে অর্থনীতির পার্থক্য থাকবে, সেটা আমরা মানুষের সাথে লড়াই করে আমরা মানুষ যেটা গ্রহণ করে দেখব। কিন্তু হ্যাঁ, ন্যূনতম জীবনের নিরাপত্তার জন্যে যতটুকু করা দরকার, সেই পার্থক্যটা যাতে যদি আমরা ঘুচিয়ে আনতে পারি, তাহলেই অন্ততপক্ষে আমরা অনেক সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার পথে এগোতে পারবো বলে মনে করি। আর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বিএনপির কারণেই দেরি হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হবে বলেই তার প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো, বিশেষত যারা এখন ক্ষমতায় এসেছে, তাদেরকে মানুষ এজন্যই ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে যে তারা মানুষের ম্যান্ডেটটা বাস্তবায়ন করবে, গণরায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আলামত কিংবা লক্ষণ দেখা যাচ্ছে না। জুলাইয়ের এই দেয়াল লিখনগুলো যেন এখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। সময় যাচ্ছে, বাস আসছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা এখনো শেষ হয়নি। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, দুদুভাইয়ের কাছে আসতে চাই। 5ই আগস্টের ঘটনাকে নানানভাবে ইতিমধ্যে ব্যারিস্টার ফুয়াদরে আমি এইরকম প্রশ্নটাই করছিলাম যে 5ই আগস্টের ঘটনাটাকে কিভাবে দেখেন আপনি,
একটা শ্রেণী বলছে এটা গণ অভ্যুত্থান, আর একটা শ্রেণী বলছে বিপ্লব, কেউ বলছে এটা নেহায়েত রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের ফাদ বিশ্লেষণধর্মী কথা বলেন, আর যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। এটা প্রথমত আমার কাছে মনে হচ্ছে বিপ্লবের যে বিষয়গুলো থাকে সেইভাবে না দেখে এটাকে গণ অভ্যুত্থান মূলকভাবে যদি আমি দেখি, গণ অভ্যুত্থান ছোট না, একটা রিজমকে পরিবর্তন করে দিয়েছে, যেটা ফ্যাসিবাদ, সেটাকে পরিবর্তন করেছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে বিষয়টি, সেটা স্বৈরাচার শুধু পথ না, গণতন্ত্রের উত্তরণ, মানুষের অধিকারকে নিশ্চিত করা, যে অধিকারের মধ্য দিয়ে, ভোট অধিকারের মধ্য দিয়ে তারা তার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে, সেই বিষয়গুলো এই 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি কম বেশি ফিরে পেয়েছে। সব দলেরই নিজস্ব কর্মসূচি আছে, বিএনপির আছে, জামাত আছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দল করছে তাদের আছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট কর্মসূচির উপরে ভিত্তি করে এনসিপি এখন পর্যন্ত আমার কাছে নজরে আসে না। বলেছিল তারা মধ্যবর্তী দল হবে, কিন্তু মধ্যবর্তী দল হলে যে চারিত্রিক বৈশিষ্ট্য লাগে সেটি ইতিমধ্যে তারা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা বেশিরভাগ ঝুঁকে গেছে ইসলামতন্ত্রের যে দলগুলো তাদের জোটের মধ্যে গিয়ে। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তীতে এটা নিশ্চিত যে আপনি গণতন্ত্রের সপক্ষে যদি ভূমিকা পালন করতে ব্যর্থ হন, তাহলে ক্রমেই সমালোচনার মধ্য দিয়ে তার একটা সংকটের মোকাবেলা করতে হবে। সেটি অতীতে দেখা গেছে। অতীতেও তো আমরা যারা দেখেছি, ভোট না, কিন্তু ভোট হিসাবে তো চালানো হয়েছে। 12ই ফেব্রুয়ারি যে ভোটটা, সেই ভোট মানুষ প্রত্যাশা করেছে, যেটা যে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো সরকারই এই ভোট এই পর্যায়ে করতে পারলে সে প্রশংসিত হতো, এবং আগামীতেও করতে পারলে তারা প্রশংসিত হবে। সেই ক্ষেত্রে এখন এই যে আমি উঠে আসার আগে একজনের সঙ্গে দেখা হলো, বারবার যে কথাগুলো সে বলছিল, খুব সাধারণ মানুষ, তারা নিরাপত্তা চায়। এটা চাটা খুব বড় কিছু না, একটি গণতান্ত্রিক সরকারের কাছে যেতেই পারে। তারা বাজার দর নিয়ন্ত্রিত হোক, এটি তারা চায়, যেন দুমুঠো খেয়ে পড়ে তার সামর্থ্যের মধ্যে সে চলতে পারে। এটা অমূলক না। আর বিএনপি তার 31 দফা যে অঙ্গীকার বলবো এটাকে, আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা কে মনে করেছেন পর্যায়ক্রমে তিনি এটা বাস্তবায়ন করবেন, তাহলে পরে ওইটার দিকে যদি আমরা নজর দিই, গণতন্ত্র প্রতিষ্ঠায় এটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। 6 মাস গেছে, কিন্তু তার অর্থ এই নয় যে এই যে এখন যে ঘটনাগুলো হচ্ছে, যেমন শিক্ষাঙ্গনে এখন তো ছাত্রলীগ নাই, ছাত্রদল বা শিবির বা অন্য বাম সংগঠন এরা তো আছে। এই জায়গায় যদি আপনি অস্থিরতা বৃদ্ধি করেন, মারামারিতে আরও বেশি তীব্র হয়, লাভ টাকার যারা করছে তাদের, নাকি অস্থিরতার মধ্যে দিয়ে যাকে আমি বিদায় করেছি এই অস্থিরতার সুযোগে তারা সামনের দিকে আসবে কিনা, এই বিষয়গুলো যদি ছাত্র সংগঠন বা জাতীয় রাজনীতিতে আমরা হারিয়ে ফেলি, মাথার ভিতরে না রাখতে পারি, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের অনেক কিছু দেখার বাকি থাকবে না সামনে। আচ্ছা, আপনি বলেন তো, আপনার সাথে আমার অনেক টক শো হয়েছে, খুব রিজনেবল কথা আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন তো, চট করে এমন কি হইল যে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটি আমরা দেখতেছি যে ছাত্র শিবির বনাম ছাত্র দল যেটা লড়াই, কি ঘটলো, কি এটা হওয়ার পিছনে কিছু ঘটে নাই। আপনার উচ্চারণের মধ্যে এর এক ধরনের কি বলবো, মীমাংসা আছে, উত্তর আছে। বলেন। সেটি হচ্ছে আপনি ছাত্র সংগঠনের শিবিরকে এগিয়ে রাখছেন, কারণ প্রথম আপনার উচ্চারণের ভিতরে শিবির থাকছে, ছাত্র দল না। না 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 না, আমি এটা আপনি আদারস নিয়েন না। এই জিনিসটাই শিবির মনে করছে তারা 1 নম্বরে। আপনি খুব সাধারণভাবে প্রশ্নটা করেছেন, আর আমি এটার উত্তর দেওয়ার কারণ হচ্ছে সহজ করে আপনাকে দেখানো।
বিএনপি সরকার অতীতে বিএনপির সঙ্গে সম্পর্ক রেখেই তাদের বাজারে আসতে হয়েছে, সম্পর্কে আসতে হয়েছে। কিন্তু তারা মনে করছে এক নম্বর সংগঠন হিসেবে অন্যরা কেন সামনে আসবে। এটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব বলতে পারেন, অবস্থানগত দ্বন্দ্ব বলতে পারেন, কর্তৃত্বের দ্বন্দ্ব বলেন। ছাত্রদের ভিতরে একটা পলিটিক্স আছে হল কেন্দ্রিক, বা শিক্ষাঙ্গনে মানে যেটা মধ্যতে যারা আমার ছাত্র রাজনীতির প্রোডাক্ট, তো হয়তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস থাকে তার টেবিলটায় অংশগ্রহণটা কার কেমন, প্রতিনিয়ত মিছিলে সংখ্যাটা কার বেশি যাচ্ছে। এই বিষয়গুলো রাজনীতিগত দিকের বাইরেও একটি ঘটনা। এই জায়গাটায় অস্থিরতা বাড়তে পারে। যেমন এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনি যেভাবেই দেখেন না কেন, শিবির অথবা তাদের প্যারেন্ট বা মুখ্য মাতৃ সংগঠন জামাতই মনে করছে এই দেশ তারা চালাচ্ছে। বিশেষত ডক্টর ইউনূসের ঝোঁকটা ওইদিকে, প্রবণতাটা বেশি ছিল। একটা ধারণা দেওয়ারও চেষ্টা হয়েছে যে নেক্সট গভর্নমেন্ট হচ্ছে জামাতি, এটা অস্বীকার করার পথ নেই। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে, এমনকি ধরেন অনেক জায়গায় বলা হয়েছে গণ অভ্যুত্থানের তারাই নিয়ামক শক্তি। আর আমার কাছে মনে হয়েছে নির্বাচনে নিয়ামক শক্তি হিসাবে কারা আত্মপ্রকাশ করছে। যদি ওই শক্তি হতো তাহলে ভোট তো তারা বেশি পেত। তাহলে আপনার কাছে আমি আবার আসবো, আমি ফাঁকে একটু ফুয়াদের কাছে আসছি। আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিই, তারপর আপনি যদি কিছু বলতে চান সেটা ভিন্ন। মানে 5ই আগস্ট নিয়ে আমরা ছিলাম, মানে 5ই আগস্টের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা আমরা কী নিলাম? রাজনৈতিক দলগুলো কি এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে কি না, এটা আপনার কাছে প্রশ্ন, সংক্ষেপে বলে আমরা বিরতি দেব। দেখেন, শিক্ষা কেউ নিতে চায় না, পার্টিকুলারলি যখন ক্ষমতায় থাকে তখন সাম রিজন এই ক্ষমতার একটা ছানি পড়ে যায় চোখে। সে দেখবেন যে একই ব্যক্তি, ধরেন আজকে যারা সরকারে আছেন প্রিটিমাস সবাই তো আমরা যারা একসাথে কথা বলেছি, চলাফেরা করেছি, সবাই পরিচিত। কিন্তু আচার ব্যবহার কি আসলে ঠিক এক্স্যাক্টলি আগের মতো আছেন? আগের মতো করে কথা বলছেন? আগের মতো কি ফোনে পাওয়া যায়? তাদের অনেক ব্যস্ততা আছে নিঃসন্দেহে। যেই কাজগুলো আগে সবাই মিলে করা যেত সেটাকে আসলে করছেন। যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর উদ্বোধন করলেন। আমি যে ছবিগুলো দেখেছি, আমার ভুল হতে পারে, বাট আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী দেখি নাই। এখন চিন্তা করে দেখেন, জুলাই জাদুঘরটা যদি গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন, কি মেসেজ যেত? যেভাবে দেখেন আমরা ঐকমত্য কমিশনে যখন একসাথে বসেছি, প্রফেসর ইউনূসের সাথে গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল এক মঞ্চে, এই ছবিটার যে ক্ষমতা, এই ছবিটা ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানীতে তো পড়া হবে যে ছবিটা দিয়ে কী মেসেজ দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে একইভাবে দেখেন আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। এবং কি বিষয়ে দেখেন যে রাষ্ট্রপতি নিজে বলেছেন তার বক্তব্যে, যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ নাই সে কোনো ডকুমেন্টারি হইতে পারে না। জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? এই কথাটা বলে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করছেন না আসলে ছোট করছেন? উনি এক দফার ঘোষক না হইলে কি ওনার মর্যাদা সম্মান কোনোভাবে কমে যেত? কমে যেত না তো। তাহলে কি পরিকল্পিতভাবে টোটাল ব্যুরোক্রেসির ভিতরে একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে, যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে ক্যাওয়াস লাগাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপায় তুলছে, অপ্রয়োজনীয় কাজ কিন্তু। এবং সেখানে বিদেশিরা ছিল। এটা কি পরিমাণ অসম্মানজনক আমাদের দেশের জন্য। রাষ্ট্রপতির সামনে এই হট্টগোল হলো, এরপরে হচ্ছে সব কূটনীতিকরা বের হয়ে গেল এবং এরপরে একটা দুটো রাজনৈতিক দল ওয়াকআউট করলো। মানে সব মিলিয়ে এই ক্যাওয়াসটা তো অ্যাভয়েড করা যেত যদি সরকার একটু বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করতেন। এর আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতেছে আওয়ামী আমলের সিআরআই এবং জুলাই গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি জয়ের হয়ে, পুতুলের হয়ে ক্যানভাস করছেন সেরকম একটা মেয়ে। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম প্রেজেন্ট করবার লোক নাই, বিএনপিতে জাতীয়তাবাদী ব্লকে মেয়ে নাই, হাজার হাজার মেয়েরা কি ছাত্রদলের পলিটিক্স করছে না বিএনপিতে? তাহলে দেখেন যে আসলে আমরা শিখছি কি না। এইটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ক্ষমতা আমাদেরকে অন্ধ করে দিচ্ছে এবং এইটা আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে রাজনৈতিক সহনশীলতা, চেয়ার থেকে আগুন আসতেছে, আমরা যেন ভুলে না যাই।
এই বিষয়গুলো প্র্যাকটিসে দল আকারে সরকার আকারে প্র্যাকটিস করছেন কিনা। আচ্ছা। এবং এটাই তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে 17 বছরে হাসিনা যা যা যেভাবে করেছে আমি ওইটা ওইভাবে করব না, ওইভাবে বলবো না, ওইভাবে উত্ত্যক্ত করব না, ওইভাবে বিরোধী দলকে নাই করে দেওয়ার চেষ্টা করব না। এইটা করতে পারলে যেটা হইতো সেটা হচ্ছে যে জুলাইটা যে সবার, এবং এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনার বিরতির পরে, যে গত 3-4 দিন যে আওয়ামীপনা দেখলাম ইনফ্যাক্ট ক্যাম্পাসগুলোতে, এবং এইটা সবার জন্য লজ্জাজনক, যারা আজকে পক্ষে আছেন বিপক্ষে আছেন। আপনার কাছে ফিরবো, আর সামজন দুদু আপনার কাছেও ফিরবো, বিরতির পর আপনার কাছেই ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, অল্পক্ষণেই ফিরবো। দর্শক, বিরতির পরে ফিরছি সরাসরি আলোচনায়। আসছি দুদু ভাই আপনার কাছে। আজকে যেহেতু 5ই আগস্ট, সেই রিলেটেড কিছু প্রশ্ন আমরা কন্টিনিউ করতে চাই। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই যে 5ই আগস্ট হাসিনার দেশ ত্যাগের সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? দেশ ত্যাগের সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? আপনার মূল্যায়নে সে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল বলে আপনি মনে করেন? শেখ হাসিনার এই পলায়ন Yes. রাজনীতির একটা অংশ। মানে উনি যে জায়গাটায় নিজেকে, দলকে, তার সঙ্গী সাথী, আত্মীয়স্বজনকে যেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, সেখানে এই পরিণতি ছাড়া আর কোনো পরিণতি ছিল না। যেমন এই দেশে অনেক ইলেকশন হয়েছে, ক্ষমতাসীন ব্যক্তিরা পরাজিত হয়েছেন, আবার নতুন টিম সামনে এসছেন। এমনকি অনেকের, যেমন রাষ্ট্রপতি এরশাদের বিচার হয়েছে, জেলে গেছেন, আবার জেল খেটে বাইরে এসছেন, আবার মানে পলিটিক্সে অংশগ্রহণ করছেন। কিন্তু শেখ হাসিনার মতো এইভাবে মানে পলায়ন করেনি। তার আমার কাছে মনে হয়েছে একমাত্র কারণ যদি বলি, মানে একমাত্র কারণ, অনেক কারণ আছে, তার ভিতর 1 নম্বর যদি বলি, 1 নম্বর সেটি হচ্ছে কর্তৃত্ব ভাষণে নিজেকে বেঁধে ফেলা। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বিরোধী দলে গেছে, আবার ক্ষমতাসীন হয়েছে, এমন ঘটনা তো এই 55 বছরের ভিতরে কিন্তু আছে। কিন্তু উনি শেষ যে 18 বছর, সেই বোধহয় 8-এর পর যে ঘটনার ভিতরে নিজেকে উনি ঢুকাই ফেললেন, মানে নির্বাচনী ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে মানে অকার্যকর বা এক কথায় ধ্বংস করে ফেললেন। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় যেটা আমার কাছে মনে হয়েছে, যে একটা মানুষ গণতন্ত্র বিচ্যুতি যখন ঘটে, অর্থাৎ কর্তৃত্ববাদী দিকে যায়, সে অহংকারী হয়ে যায়। সেই অহংকারে লজিক্যাল যেসব ব্যাপারগুলো এটা ছুঁড়ে ফেলে দেয়, সে আরও অন্য কিছু মানতে চায় না, না। আপনি রাইটলি সেড, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সে তো পদত্যাগ করলো কিংবা সে ক্ষমতাচ্যুত হইল, কিন্তু তার না, দেশ পদত্যাগ ত্যাগের উনি- সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? পদত্যাগ উনি করেননি। আচ্ছা, পদত্যাগ করার মানসিকতা যদি থাকতো, ওই সময় ছাত্ররা কিন্তু 3 দিন আগ পর্যন্ত পদত্যাগের কথা বলছেন ওই সময়, ওই মুহূর্তে। এবং বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে অনেক আগেই পদত্যাগের তার আহ্বান জানানো হয়েছিল। মানে ধারাবাহিক আন্দোলনে প্রতিনিয়ত একটা ভালো নির্বাচনের জন্য, পদত্যাগটা কিসের জন্য? একটা ভালো নির্বাচনের জন্য, একটা কেয়ারটেকার ব্যবস্থার মধ্যে গিয়ে নির্বাচন করেন। উনি কাউকে টাকা, সর্বশেষ যখন ছাত্রদের এই আন্দোলন একটা, তারা কিন্তু পদত্যাগ করছে, দেশ ত্যাগের কথা বলেনি যে তুমি দেশ ছাড়ো। পদত্যাগ বারবার করতে করতে একটা সময় উনি বুঝছেন যে যে জনবিস্ফোরণ ঘটতে যাচ্ছে, সেইখানে বোধহয় এই দেশে থাকাটাই তার জন্যে আচ্ছা, আমি একটু ফুয়াদের কাছে আসি। ফুয়াদের কাছে আমার প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর, আমি পদত্যাগ এই জন্য বলছি, ফাইনালি তো আমরা পাইছি যে উনি পদত্যাগ করে গেছেন, সেই অর্থে, যদি দুদুভাই বলছে অন্য একটা কথা, সেটা নিয়ে আমার বিতর্ক নাই। একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর তিনি কতটুকু রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা কিংবা সরকারি পরিবহন ব্যবহারের অধিকার রাখেন? আইন কি বলে? দেখেন, আমি দুদুভাইয়ের সাথে একমত। হাসিনা পদত্যাগ করে নাই, করার প্রয়োজন হয় নাই, এবং পদত্যাগ করলে যেটা হবে, সাংবিধানিক অনেকগুলো কনসিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন অ্যারাইজ করবে। তাকে পদচ্যুত করানো হয়েছে। গণ অভ্যুত্থানের কনসিকুয়েন্স হচ্ছে কেউ পদত্যাগ করে না, তাকে পদচ্যুত করতে হয়। তাকে এরপরে হচ্ছে
পাল্টা ইস্যুগুলো আসে যে এরপরে আসলে কি ঘটবে। এবং দেখেন যে হাসিনা মোটামুটি 1-2 তারিখে সে বুঝে ফেলছে যে তার পক্ষে আসলে ক্ষমতা থাকা সম্ভব না। এবং ফোন কনভারসেশন যেটা আসতেছে দেখবেন যে হাসান মাহমুদকে সে বলতেছে, তার সর্বশেষ বিদেশমন্ত্রী, যে সব অস্ত্র তো ব্যবহার করলাম, লাভ তো হইতেছে না, আর কত মানুষকে মারবো, মানে আর মাইরা তো ক্ষমতা থাকতে পারবো না মনে হচ্ছে। সে নিজেই বলতেছে 2-3 তারিখের দিকে হাসান মাহমুদকে বলতেছে। বিভিন্ন জায়গায় সামরিক বেসামরিক তার যে সোর্স, ইভেন ইন্ডিয়ান বিভিন্ন জায়গাতে তিনি 3 তারিখ 4 তারিখ রাতে পর্যন্ত কন্টিনিউয়াসলি কথা বলছেন। কোনো জায়গা থেকে আমাকে 2-1 সাংবাদিক এটাও বলেছেন যে মোদিকে সে পর্যন্ত মোদির কাছে মেসেজ পাঠাইছে ইন্টারভিন করবার জন্য। সে মনে করতেছে যে ইন্টারভেনশন ছাড়া এখানে তার পক্ষে থাকা সম্ভব না। ভারত থেকে বলা হয়েছে একটা স্বাধীন রাষ্ট্রে ইন্টারভিন করতে হলে তো আমাকে জাতিসংঘকে জবাবদিহিতা করতে হবে, একটা যৌক্তিক কারণ বলতে হবে যে আমি কোনোভাবে আহত হয়েছি কিনা রাষ্ট্র আকারে। এবং পরবর্তীতে যেটা হয়েছে, সেনাবাহিনীর যখন দরবার হয়ে গেল 3 তারিখে, জুনিয়র অফিসারদের যে মিটিং হয়ে গেল, এই মিটিংয়ের কনক্লুশনে তখন তারা আওয়ামী লীগ হাসিনা মোটামুটি বুঝে ফেলছে যে আসলে এইটা আর কন্টিনিউ করা সম্ভব না। তখন আপনি দেখবেন ডক্টর জয়শঙ্করের স্টেটমেন্ট যদি আপনি মিলায়ে পড়েন, ইন্ডিয়ান পার্লামেন্টে যে সে স্টেটমেন্ট দিল হাসিনা পালিয়ে যাবার পরে, যে তার সেফ প্যাসেজের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। এবং তখন তারা ক্রস পার্টি মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে হাসিনাকে তারা সেফ প্যাসেজ দেবে। এবং মোদির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা ইন্টারভিন করতে পারবো না, কিন্তু আমরা আপনার সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য চেষ্টা করতেছি। তাহলে বিষয়টা হচ্ছে যে মানে গ্র্যাজুয়ালি সিচুয়েশন এমন জায়গায় গেছে, আমাদের আর্ম ফোর্সেস থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোটামুটি বুঝে ফেলছে 24 ঘন্টার বেশি আপনাকে আর কন্টিনিউ করার মতো অবস্থায় আমরা নাই। এই যে ভলাটাইল, এই যে মানে লাভার মতো পরিবেশ গরম হয়ে গেছে, এটাকে আমরা আর হ্যান্ডেল করতে পারবো না। তো এখন তখন যেটা হয়েছে দেখবেন তার আত্মীয় স্বজন, তার চাকর বাকর যারা ছিল, সীমান্ত ক্রস করা, এবং ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও আসছে যেন খুব লুজলি বিএসএফ মানে বর্ডার কন্ট্রোল করে, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে পারে। তা না হলে দেখবেন যে বিএসএফ যেভাবে গরুচোর হিসেবে মাদকদ্রব্য ক্যারি করতেছে, এই অজুহাতে ওই অজুহাতে আমাদের দেশের হাজার হাজার মানুষকে গুলি করে মেলে ফেলে, ওই সময় দেখেন তো পলায়নের সময় কয়টা লোক গুলি খেয়ে মারা গেছে বিএসএফের হাতে? একজনও মারা যায় না বিএসএফের হাতে। 2-4 জন হচ্ছে মানে হিউম্যান স্মাগলার যারা আছে তাদের সাথে লেনদেনের কারণে আওয়ামী লীগের 1-2টা নেতা মারা গেছে। তো সেই জায়গাতে আমাদের কাছে এটা খুব পরিষ্কার চিত্র যে সে পরিকল্পনা করে দেশ থেকে পালাইছে। ব্যাপারটা এরকম না তাকে মানে সে খুবই মানে নিরাপত্তাহীন অবস্থায় ছিল, তাকে সেনাবাহিনী অমুক সমুক অ্যারেঞ্জ করে দিয়েছে, ব্যাপারটা তা না। সেই সিদ্ধান্ত নিয়ে পুরো জিনিস অ্যারেঞ্জ করেছে। এবং সেইটার কনসিকুয়েন্স আমরা দেখেছি যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, তার যে আপনার এয়ারফোর্সের বিমানে করে সে যে বর্ডার ক্রস করলো, তার ইমিগ্রেশন পাস দরকার হয় নাই, তার আপনার সিকিউরিটি পাস দরকার হয় নাই, তার আপনার ক্রস বর্ডার পাসের প্রয়োজন হয় নাই, সে রাডার সিস্টেম বন্ধ করে দিয়েছে, তার বিমান ট্র্যাক করা যাচ্ছে না, ভারতের কোন জায়গায় যাবেন রুট ঠিক করা আছে, সেই রুট সে ফলো করে নাই। এর মানে হচ্ছে দিল্লির সাথে সে সরাসরি কমিউনিকেট করেছে কোন জায়গা থেকে কোন জায়গা হয়ে সে কোথায় যাবে। তাহলে আমি আপনার কাছে আবার আসবো এই জায়গাটা নিয়ে। তার আগে আমি শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে আসি। মানে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, যেটা বললো যে বিমান বাহিনীর ফ্লাইটে করে গেছে এয়ারফোর্সে, বিভিন্ন সূত্রে বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর দেশ ত্যাগ করেন। যদি তা সত্য হয়, আমি তো জানি না, কিন্তু যদি এটা সত্য হয় তাহলে এর আইনি ও প্রশাসনিক ভিত্তিটা কি? কারণ একটা বিমান যখন ক্রস করে আরেকটা দেশে বর্ডার ক্রস করবে, ক্লিয়ারেন্স ছাড়া তো যেতে পারবে না। সেটা ক্লিয়ারেন্স দিয়েছে, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারছি। কিন্তু ভিত্তিটা কি, প্রশাসনিক ভিত্তিটা কি? আমাদের তো তখন ওই মুহূর্তে 5ই আগস্টে তো আমার কাছে সরকার কে ছিল, দায়িত্বটা কার কাছে ছিল? কারণ দুইটা দেশের সাথে তো কমিউনিটি হয়েছে। সেই প্রশাসনিক ভিত্তিটা কারা মেনটেন করছে বা কিভাবে, সেটা আমাদের একটু জানা দরকার। আপনার কাছে জানতে চাই। আমি একেবারে গভীরের কথা বলতে পারবো না, এতটুকু বলতে পারবো যে শেখ হাসিনা যেখানে জীবন রক্ষা করার অর্থাৎ বেঁচে থাকার প্রশ্নে দেশ ত্যাগ করছেন, সেটাকে পালিয়ে যাওয়া অথবা মানে অন্য দেশ তাকে নিয়ে যাওয়া, যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই জায়গায় ভারত সরাসরিভাবে মানে যেহেতু শেখ হাসিনা আমার বিবেচনায় তার পুরো শাসনকালের সময়টায় বিশেষ করে আওয়ামী লীগ কখনো এই দেশের
জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। ভারত, আওয়ামী লীগ এবং মানে একেবারে পুরোপুরিভাবে শেখ মুজিব এবং শেখ হাসিনাই ছিল। তো শেখ মুজিব তো আগে মারা গেছেন, শেখ হাসিনাকে তারা রক্ষা করতে চাইছেন তাদের লোক হিসাবে, তাদের স্বার্থ রক্ষাকারী ব্যক্তি হিসাবে। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি একটুখানি পিছনে গেলে আপনি জানতে পারবেন যে শেখ হাসিনা নিজের একটি স্বীকারোক্তি আছে, ভারতকে এমন কিছু দিয়েছে, মানে সেটি তিনি ব্যাখ্যা করেননি, কিন্তু আমরা জানি চট্টগ্রাম পোর্ট দিয়ে দিয়েছেন। কারণ তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে যখন প্রশ্ন উঠেছে যে ওই চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে আমরা কতটা আর্থিক লাভবান হয়েছি, যেমন সিঙ্গাপুর এক পোর্ট দিয়ে ধনী দেশ হিসাবে সারা বিশ্বে চেয়েছে। তো উনি শেখ হাসিনা উত্তরটা কি, বন্ধুর কাছে টাকা নেওয়া একটা লজ্জার ব্যাপার না? আপনার মংলা পোর্ট বিনা পয়সায় ব্যবহার করছে ইন্ডিয়া। তো আর আভ্যন্তরীণভাবে এই দেশকে তারা উপনিবেশে রূপান্তরিত করেছিল। মানে শেখ হাসিনা বলতো, শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বোধহয় সিলেটি ভদ্রলোক, যে আমার একটু জিজ্ঞাসা করে নি। কাকে জিজ্ঞাসা করবে? ইন্ডিয়াকে জিজ্ঞাসা করবে। একাধিকবার তিনি বলছেন। এমনকি এই ভদ্রলোক একবার বোধহয় এই মন্তব্য করছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। এমন একটা লজ্জাজনক বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা দেশকে নিয়ে গেছিল। সেই জন্য ভারত তার শিখণ্ডী হিসেবে মনে করেছে যে শেখ হাসিনা তাদের, যেমন লেনদেব দর্জির এটা কথা আমি মনে করছি। আমার তো একটু সন্দেহ হয় আর একটু বেশি সুযোগ পেলে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে উনি হয়তো আনুষ্ঠানিকভাবে চুক্তি করে এটা ওই ইয়েকে ইন্ডিয়ার সঙ্গে আবারও ফেরত আসবো আপনাদের দিয়ে যেত। বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আলোচনায় ফিরব, ততক্ষণ সঙ্গে থাকেন। দর্শক, বিরতির পর ফিরলাম, যাচ্ছি সরাসরি আলোচনায় আবারও দুদু ভাইয়ের কাছে। দুদু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে হত্যা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন সাবেক প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়লেন। এই পুরো প্রক্রিয়ায় কোন কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের ভূমিকা কি ছিল বলে আপনি মনে করেন? 1, 2, বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কি এ বিষয়ে কোনো তদন্ত এ পর্যন্ত করেছেন বা করবেন? আপনাকে শুরুতেই বলি, সেই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, ধরেন সে পুলিশ, তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য শাখা যেমন বিজেপি সহ, ঠিক তেমনি সেনাবাহিনীকেও সে কিন্তু তারই অংশ হিসাবে মানে শুধু ব্যবহার করেনি, ইচ্ছা মতো চাকরি খাওয়া, বহিষ্কার করা, এমনকি সাজা দেওয়া, এই ঘটনাগুলো সেই সময় এই বাহিনীগুলোর মধ্যে একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই যে মিস্টার ওয়াকার, এখনকার যিনি সেনাপ্রধান, তার সময় নিকৃত কিন্তু সেনাবাহিনী প্রধান হয়েছেন। তো ওয়াকার সাহেব তার কিছুটা বোধহয় আত্মীয় হবেন। সেই সময় যারা ছিলেন, মানে এটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা পরের প্রশ্ন, তারা তার সেই সুবিধাটা দিয়েছে জীবন রক্ষার অর্থে। আমি যেসব জায়গায় কথা বলেছি এই একটা জিনিসই বেরিয়ে আসছে, যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে রক্ষা করার জন্য। এমনকি তখনকার যে লিডারশিপটা এখন হয়তো নাই সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে, সেটা সরাসরি ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হতো বলে অনেকেই দাবি করছে, অনেকেই বলছে। তো সেই সময় তো পরিবর্তন হয় নাই, উনি চলে যাচ্ছেন এবং সেট আপটা তো তখন থাকছে। পরবর্তীতে পরিবর্তন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে ভারত কিন্তু খুব ভালো চোখে দেখতো না, কারণ সেই সরকারটি প্রথমে কিন্তু ভারতের বাইরে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, এবং অন্তর্বর্তী সরকার সম্বন্ধে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্কটা শেখ হাসিনা তৈরি করছিল সেটা ওই সরকারের সময়, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে তো এটা
বাতিল হয়ে যায় সম্পর্কটা। সেই কারণেও ডক্টর ইউনূসকে ওই সময় ভালো চোখে ভারত দেখতো না, এখনও দেখে, এটা আমার কাছে মনে হয় না। আর ভারত গণতান্ত্রিক হিসাবে দাবি করলো, সে সবসময় আমার কাছে মনে হয়েছে একটা সম্প্রসারণবাদী দেশ। সে তার আশেপাশে যেসব দেশগুলো একমাত্র মানে বাংলাদেশকে সে নিয়ন্ত্রণ করছিল, অন্য দেশগুলো বরঞ্চ কিছুটা হলেও তারা তাদের মতো করে চলছিল। এই বাংলাদেশ সে হারাতে চায় নাই ভারত, এটা আমার কাছে মনে হয়েছে। আবারও আসবো আমি একটু আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে বলছি। শেখ হাসিনা তখন সাবেক প্রধানমন্ত্রী, সেই অবস্থায় ভারত কি প্রক্রিয়ায় বিমানটিকে তাদের আকাশ সীমায় প্রবেশ এবং দিল্লির কাছে সামরিক ঘাঁটিতে অবতরণের অনুমতি দিয়েছিল? এই বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো সরকারি তদন্ত হওয়া কি প্রয়োজন ছিল? আপনি কি মনে করেন? নিঃসন্দেহে এর আগে আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, যে তাকে গ্রেফতার কেন করা হলো না, অথবা ক্যান্টনমেন্টে সারা দেশে যে আপনার 600+ লোকজন আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আশ্রয় প্রার্থনা করেছিল তাদেরকে কোন এখতিয়ার বলে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হলো? তা এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এখন এক নির্বাচিত সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি তো ডিফারেন্ট। রাষ্ট্র ভেঙে গেছে, প্রতিষ্ঠান ভেঙে গেছে, আন্দোলন সংগ্রাম সব কিছু এলোমেলো চলছে। সেখানে নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতাটা ফিরায় দেওয়া, অর্থনীতিটাকে টেনে ধরাটা তাদের একটা প্রায়োরিটির জায়গা ছিল, সেটা তারা সাকসেসফুলি করেছে। আমার মনে হয় যে এই কাজটা এখন এখানে করা উচিত। আমি মনে করি যে পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি করা দরকার সিম্পলি এই জুলাই কেন্দ্রিক প্রশ্নগুলোর মীমাংসা করবার জন্য। পার্টিকুলারলি যেহেতু আর্মড ফোর্সেস, পার্টিকুলারলি সেনাপ্রধান তখন দায়িত্ব নিয়েছেন বলে উনি প্রেস কনফারেন্স করেছেন, জাতিকে জানিয়েছেন। উনি সহ 3 বাহিনী প্রধান যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তাকে সেনা হেফাজতে নিলেন না কেন? আপনারা তো শত শত মানুষ সেনা হেফাজতে নিয়েছেন, গ্রেফতার কেন করলেন না? গ্রেফতার না করে তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তটা কে নিল? মানে আমাদের তো হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনি তার জীবনের নিরাপত্তা দেবার নিয়ন্ত্রণ অথবা ওই সময় এই কাজটা করতে পারেন, কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে পাঠানোর এখতিয়ারটা দেশের মানুষের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা কে নিল তখন? কারণ টোটাল ব্যুরোক্রেসি অ্যানোমালির মধ্যে যাচ্ছে, রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, পুলিশ নাই। এটা কে সিদ্ধান্ত নিল? এটা আমাদের সবার জানা উচিত। এবং সেক্ষেত্রে এটা কি ভারতের একক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কিনা, অথবা এটাই কি হাসিনার সারেন্ডার করবার পদচ্যুতির শর্ত ছিল কিনা, যে হ্যাঁ আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, এই শর্তে আমাকে সেফলি ইন্ডিয়া যেতে দিতে হবে। তো সেটা জাতির কাছে পরিষ্কার হওয়াটা আমার মনে হয় খুব জরুরি। একটা স্ট্যান্ডিং কমিটি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সিম্পলি ডাকার জন্য আর কি। জিজ্ঞাসাবাদ তো বিচারের জন্য করবেন না, জানার জন্য যে মানে একটা সংসদীয় কমিটি হতে পারে অথবা একটা বিচার বিভাগীয় কমিটি হতে পারে। বিচার বিভাগীয় কমিটিতে গেলে ঝামেলা আছে, সংসদ যেহেতু আছে, স্ট্যান্ডিং যেহেতু সংসদ আছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি হলে এটা বেটার, এবং এটা পাবলিক হিয়ারিং হওয়া দরকার। এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া দরকার ইতিহাসের স্বার্থে, যে কে কখন এই সিদ্ধান্তগুলো নিল, কার তরফ থেকে। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ দেশে কোনো সরকার ছিল না, কিন্তু জনগণের মালিকানার প্রশ্ন তো আছে, জনগণের সভরেন্টির কোশ্চেন তো আর নাই হয়ে যায় নাই। অতএব কারা কারা এই এখতিয়ারটা এক্সারসাইজ করলেন, কিসের বলে এক্সারসাইজ করলেন, কাদের সাথে কনসাল্ট করেছেন? রাজনৈতিক দলগুলোতে ক্যান্টনমেন্টে নিয়ে মিটিং করেছেন, পরবর্তী সরকার কিভাবে গঠিত হতে পারে, শেখ হাসিনাকে কি করব সেই বিষয়ে কি পরামর্শ নিয়েছেন? তার ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো কোনো পরামর্শ দিয়েছে? অতএব এই প্রশ্নগুলো আমাদেরও জানা দরকার, জাতির জানা দরকার। কারণ আমার ইতিহাসের সবচেয়ে মানে বড় স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, তার বিচার করবার সুযোগটা আমরা কেন হারালাম, তাকে কেন অন্য দেশে চলে যেতে হলো, এবং যেই প্রোটোকল দিয়ে নেওয়া হয়েছে এটা একটা এক্সক্লুসিভ মিলিটারি সিকিউরিটি প্রোটোকল আর কি। অতএব সেই জায়গা থেকে এই প্রশ্ন আজকে 2 বছর পর না হলেও পরবর্তী সময়গুলোতে বারবার উঠবে এবং রিজলভ হওয়া জরুরি। আমরা আপনার কাছে আবার ফিরব, তার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, থাকুন আমাদের সাথে, ফিরব শিগগিরই। দর্শক, ফিরে আসলাম বিরতির পর, সরাসরি আলোচনায় যাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে।
আমরা যদি এই জিনিসটাকে এমনভাবে ধরি, কারণ একটা রাষ্ট্র থেকে একজনকে আমরা প্লেনে করে আরেকটা রাষ্ট্রে নিচ্ছি, সুতরাং কোনো সন্দেহ নাই যে দুই দেশের অথরিটির সাথে কথাবার্তা হয়ে গেছে। যদি কথাবার্তা হয়ে যায় তাহলে তো আমরা রেখে আসলাম বা দিয়ে আসলাম দুইটা সরকারের আন্ডারস্ট্যান্ডিংয়ে। সেক্ষেত্রে আজকে যে কথা উঠতেছে শেখ হাসিনাকে ফেরত আনার, মানে কোন আইনে কিভাবে ফেরত আনা যাবে তাকে? সে তো এমন না যে আমাদের সরকারের সাথে আলাপ আলোচনা ছাড়া গেছে, সে যেভাবে গেছে তাতে মনে হয় যে একটা বৈধ প্রক্রিয়ায় যদি যেয়ে থাকে, প্রক্রিয়াটা যদি বৈধ হয় দুইটা সরকারের আলোচনা, তাহলে তাকে ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা আসলে বৈধ না, ইমার্জেন্সি। মানে এটা অবৈধ অবৈধ কোনো ডেফিনেশনে ফেলতে পারবেন না, এবং দুইটার কনটেক্সট ডিফারেন্ট। ধরেন যেই মুহূর্তে হাসিনা পালাচ্ছে ওই মুহূর্তে তো আইসিটিতে তার নামে কোনো মামলা রুজু হয়নি, তার বিরুদ্ধে কোনো প্রসিডিং শুরু হয়নি, তাকে মানে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে না, সমন করা হচ্ছে না যে কোর্টে এসে হাজিরা দেন। পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারপোলের সাহায্য যাচ্ছে না যে আমরা আসামিকে ফেরত চাচ্ছি। এই প্রসেসগুলো তো শুরু হয়নি। ওই প্রসেস শুরু হলে পরে এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়ার সাথে আছে ওইটা ট্রিগার করে, ওইটার ইনভোক করা হচ্ছে। এখন 5 তারিখ পর্যন্ত আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে যে আসলে এখতিয়ারের প্রশ্ন, হাসিনা কিভাবে পালাইলো। একটা হচ্ছে যে সে গণভবন ছাইরা নিজের মতো করে সীমান্ত দিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে বোরখা পইরা ওই পারে চলে গেছে, যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার লোক চলে গেছে। কিন্তু এই পালানোটা তো সিম্পলি পালানো না, পদচ্যুত করে তাকে খুবই সেফলি এক্সিট করতে দেওয়া হয়েছে। এবং সেখানে বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যাপারেটাস যারা আছেন তারা সবাই জড়িত। সেটা ইমিগ্রেশন বলেন, আমাদের এয়ার সিকিউরিটি যারা মেনটেন করছেন, বর্ডার সিকিউরিটি যারা মেনটেন করছেন, আমাদের কাঠামোগত জাতীয় নিরাপত্তা দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন আসলে নাই। ধরেন আমাদের তখন 5 তারিখে ইনফ্যাক্ট যদি রিয়েলিটি দেখেন আমাদের টোটাল সিভিল ব্যুরোক্রেসি অলমোস্ট নাই সেখানে। এবং তখনকার আমাদের এখনও সেনাপ্রধান যিনি আছেন উনি কিন্তু ব্রিফিংয়ে তাই বলেছেন, দায়িত্ব এখন আমার, আইন শৃঙ্খলা সব কিছু ম্যানেজ করা, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন, এগুলো বলেছেন। এই জন্য আমার মনে হয় যে এটা ট্রান্সপারেন্টলি আমাদের জানার সুযোগ আছে, কাউকে ব্লেম করে না, শুধু জানার জন্য যে আসলে এটা কেন হয়েছে, কে করলো, কারা কারা সিদ্ধান্ত নিয়ে করলো, কোন কোন এখতিয়ারের ভিত্তিতে, এবং তার সাথে দিল্লির ইনভলভমেন্টটা কতটুকু ছিল। এইটা কোনো না কোনো ফর্মে একটা কমিটির সামনে পাবলিকলি এই বক্তব্যগুলো আসা দরকার, যেহেতু এখনও সব প্লেয়াররা জড়িত এবং যেহেতু হাসিনা কন্টিনিউয়াসলি দিল্লিতে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে। অতএব ওই বক্তব্যগুলো আসলে যেটা হবে যে হাসিনা বলছে যে আমাকে তো বিমানে উঠাইছে টুঙ্গিপাড়ার কথা বলে, দেখবেন সে কিন্তু বারবারই কথা বলে, আমি তো পালাই নেই, আমি তো পালানোর লোক না, আমাকে বলা হয়েছে টুঙ্গিপাড়া নিয়ে যাবে কিন্তু আমাকে তো ওই পারে নিয়ে গেছে। কিন্তু এখন সকল এভিডেন্স বলছে যে পুরো পালানোর প্রক্রিয়া দিল্লির সাথে সে নিজে অ্যারেঞ্জ করছে এবং দিল্লি বাংলাদেশের সিকিউরিটি স্ট্যাটাস অ্যাপারেটাসের সাথে কোঅর্ডিনেট করেছে সিম্পলি। অতএব সেই জায়গায় এই জিনিসগুলো একটা পাবলিক হিয়ারিংয়ের মতো করে এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলা দরকার যে আসলে আমাদের ফরেন পলিসি ইন্টারভেনশন, আমাদের ডিফেন্স সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হাসিনার আমলে কতটুকু হয়েছে, হাসিনার সাথে দিল্লির সম্পর্কের মাত্রা, গভীরতাটা বোঝার জন্য এই ঘটনাটা একটা সিরিয়াস ডাইসেক্টিং দাবি করে। আমি এখন আপনার সুযোগ হইলে আসবো, আমি দুদুবের কাছে যাচ্ছি। দুদুবের কাছে আমার একটা প্রশ্ন হলো এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেটা কিন্তু 5 তারিখে ঘটছে সব যে আলোচনা করলাম, এবং 5 তারিখ থেকে যে 8 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে নির্বাহী ক্ষমতাটা কার উপরে ন্যস্ত ছিল এটা যেমন একটা প্রশ্ন। ন্যস্ত না থাকলে কেউ তো নির্বাহী ক্ষমতাটা চালাইছে, তা না হলে তো এই কথোপকথন যোগাযোগ এটা তো হয়নি। এটা কার উপরে ন্যস্ত ছিল, 1। আর 2, যদি ফাইনালি শেখ হাসিনা এখন দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে চান তাহলে রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত, যেহেতু আপনার দল ক্ষমতায় আছে? প্রথম কথা বলি, আইনগতভাবে শেখ হাসিনা ভারতে যায় নাই। মানে আমরা যেটা দাবি করছি আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি গেছেন তা না, তাৎক্ষণিক প্রয়োজনে বা তাৎক্ষণিক পরিস্থিতিগত কারণে তিনি ভারতে গেছেন এবং এর উদ্যোক্তা বা প্রক্রিয়া তৎকালীন সময় সেনাপ্রধানই করছেন তার লোকজন নিয়ে, এবং সেটি বৈধ না অবৈধ এটা পরের কথা।
উনি এখান থেকে পদত্যাগ করে গেছেন এটাও আমরা জানি না। উনি নিজেও দাবি করছেন তিনি পদত্যাগ করেননি, ওখানে গিয়েও কিন্তু এই কথা বলেছেন। তাহলে পরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে অবৈধভাবে অন্য একটি রাষ্ট্রে গেছেন, ওই রাষ্ট্র আবার তাকে গ্রহণ করছে। মানে বিষয়টা কিন্তু আইনের দৃষ্টিতে আপনারা ভালো বলতে পারবেন, আপনি আইনজীবী, কিন্তু আইনের দৃষ্টিতে এই জিনিসগুলো বৈধ অবৈধ সেই সময় প্রেক্ষিতে আইনের থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল একজন সাবেক কর্তৃত্ববাদী শাসক সে তার জীবন রক্ষার্থে জনগণের ভিতরে থাকা উপযুক্ত মনে করেনি, পালানোটা উপযুক্ত মনে করেছেন, জেলে যাওয়াটা উপযুক্ত মনে করেননি, দেশান্তরিত হওয়াটাকে উপযুক্ত মনে করেছেন। তিনি মনে করছেন তিনি যখন যাচ্ছেন তিনি কিন্তু ওই দাবিদার প্রধানমন্ত্রী, আমি কখনোই তাকে কোনো সময় টকশোতে ওর জামানাতেও আমি জেলেও গেছি, তাকে প্রধানমন্ত্রী মনে করতাম না, দাবিদার প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী। এই রকম একটি ব্যক্তিকে ভারত প্রতিনিয়ত প্রতি সময় পর্যন্ত রক্ষা করছে, কারণ তারা ভারতের স্বার্থ রক্ষা করছে এই সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা। সেহেতু শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা বশত বলেন অথবা অতীত কর্মকাণ্ড বলেন বা ভবিষ্যতের কারণে বলেন, সেরা শেখ হাসিনাকে রক্ষা করতে চাইছে ভারতীয়। না হলে পরে ভারত এমন গণতান্ত্রিক একটি দেশ, দাবিদার দেশ, তারা এরকম একজন ব্যক্তিকে, এটা তো আমাদের রাষ্ট্রের ব্যাপার। যেমন ভারতের মোরারজি দেশাইকে আমরা যদি এইরকম পরিস্থিতি উদ্ভব হতে হয় নাই এই যে গত সময়, তাহলে কি আমরা ঠাঁই দিব? নাকি নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র তারা তাকে আশ্রয় দিবে? এটা প্রশ্ন দেখা দিবে। কিন্তু তো উনি শেখ হাসিনা আইনগতভাবে যান নাই, আর আমাদের যে কোনো লোক বর্ডার ক্রস করলে তাকে গুলি করে অথবা জেলে নেয়। তো ওনার ব্যাপারে একেবারে রাজকীয়ভাবে এখনো পর্যন্ত তাকে রক্ষা করছে। আমার বিবেচনায় ভারত যদি বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে যে নিয়মগুলো মানে, এই ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও মানা উচিত। সেটা হচ্ছে অপরাধ প্রবণতার চূড়ান্ত ব্যক্তি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কখনো এই সম্পর্কটা রক্ষা করা সম্পর্ক হবে কি? আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে আসছে, তো আপনার কাছে সুযোগ পেলে আর একটু আসবো। আমি এই সবশেষ অনুষ্ঠানে আমাদের জুলাইতে এত আহত, এত নিহত, তার কিছু হওয়ার পর, এত কিছু হওয়ার পর 5ই আগস্টের ঘটনাকে ঘিরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে এখন রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় দায়িত্ব কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, ছোট্ট করে? বিচার এবং সংস্কারটা নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদের আমলের সবচেয়ে বড় শিক্ষা, যে রাষ্ট্রটা ধসে গেছে কিভাবে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব এটাকে যদি আমরা পুনরায় গঠন করতে চাই, আমাদের আহত শহীদ পরিবারের প্রতি যে দায়, সেটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেলিভার করতে হবে। আর দ্বিতীয়ত দায় জনগণের, রাষ্ট্র জনগণের করবার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রত্যেক জায়গাতে, এটা আশু জরুরি। যেটার আলাপটা আমরা তুলেছি, কমিশন হয়েছে, সনদ হয়েছে, গণভোটের রায় হয়েছে, ইভেন বিএনপির 31 দফা, ম্যাডাম জিয়ার 2030 যে প্ল্যান, অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। সময়ের স্বল্পতার কারণে আর কাউকে সুযোগ দিতে পারতেছি না, আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি, এবং আমাদের এই প্রোগ্রামটা আপনারা পুনঃপ্রচার হবে আগামীকাল ভোর 7টায়, এবং একইভাবে আগামী সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে হাজির হব নতুন অতিথি নিয়ে। ততক্ষণ আমাদের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সকলকে।